সো ওয়েলকাম টু সৌমস লাইভ আনফিল্টার্ড আলোচনার আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। সপ্তাহ পেরোলেই চ্যাম্পিয়ন্স ট্রফি, ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার ঘরোয়া ওডিআই সিরিজ কিন্তু শেষ হয়ে গেছে এবং ইন্ডিয়া ইংল্যান্ডকে একতরফা ভাবে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। এবং এই গত 12 তারিখের পর ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রভিশনাল স্কোয়াডটা অ্যানাউন্স করেছিল সেটার মধ্যে কিছু রদবদল হয়েছে। বেসিক্যালি আজকের আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করব। ইয়াশাসভি জয়সওয়াল এবং জাসপ্রীত বুমরা দুজনেই কিন্তু বাদ পড়ে গেছে দল থেকে। জাসপ্রীত বুমরা তো ফোর্সফুলি একটা ছিল, কারণ ইঞ্জুরি একটা কনসার্ন অবশ্যই। জাসপ্রীত বুমরা সেই জন্য বাদ পড়ে গেছে এবং ইয়াশাসভি জয়সওয়ালকে মনে হয় কোথাও একটা গিয়ে ট্যাকটিক্যাল মুভ তাকে বাদ দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের দিক থেকে সেটা ট্যাকটিক্যাল মুভ, তো বাদ দেওয়া হয়েছে ইয়াশাসভি জয়সওয়ালকে। তো আমার সাথে আজকে জয়েন করেছে চিরাচরিত সব প্রত্যেকবারের মতো অয়ন ভাইবস থেকে। তো আজকে কিছু কোশ্চেন আমি ওকে জিজ্ঞাসা করব এবং কিছু উত্তর আমরা দিয়ে টোটাল একটা আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার ফলাফল কেমন হতে পারে সেটা নিয়ে একটা প্রেডিকশন। তো ফার্স্টেই এইটা বল, জাসপ্রীত বুমরা যে একটা বোলার, একটা মেশিন, একটা রোবট, যাকে দিয়ে আমরা স্লগ ওভার চোখ বন্ধ করে ভাবতে পারি, পাওয়ার প্লেতে চোখ বন্ধ করে যার উপর রিলাই করতে পারি, সেই দলে নেই। কতটা বড় ছটকা ইন্ডিয়া টিমের জন্য। নমস্কার সবাইকে। দেখ, জাসপ্রীত বুমরা যে কি বোলার সেটা আমরা সবাই জানি। আমি জাসপ্রীত বুমরার যে নাম ভারী, সেই নাম ভারী নিয়ে বলতে জানি, জাস্ট একটা স্ট্যাটস দিতে চাই, যেটা আমি সবাইকে একবার দেখে নিতে বলবো। যে শুধু ওডিআইতে স্ট্যাটস, আইসিসি ইভেন্টে, নট এমনি বায়োল্যাটারাল সিরিজ, আইসিসি ইভেন্টে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2019 ওয়ার্ল্ড কাপ আর 2023 ওয়ার্ল্ড কাপ, এই তিনটে ইভেন্টে বুমরা ওয়ানডেতে টিমকে রিপ্রেজেন্ট করেছে ইন্ডিয়ার হয়ে। টোটাল তিনটে ইভেন্টে আইসিসিতে 50 ওভারে সেখানে বুমরা 25টা ইনিংসে 42টা উইকেট নিয়েছে। এটা অনেকে শুনে অনেকে এটা অতটা সেটা মনে হবে না অনেকে, যে 42টা উইকেট পড়ছে, এটা তো অনেকেই করতে পারে। এর মধ্যে বুমরা 218 ওভার বল করেছে, ঠিক আছে? 218 ওভার বল করেছে, যার ইকোনমি হচ্ছে 4.08। এইটাও শুনে অনেকে বলবে সে তো বুমরা করতেই পারে ইকোনমি 4.08, অনেকেই করতে পারে, বুমরাও ঠিক আছে। কিন্তু এর পরে যে তথ্যটা আমি দেব, এই 218 ওভার বুমরা বল করে 8টা 6 খেয়েছে, মাত্র 8টা, 8 যারা 8 মানে যারা বোঝে তাদের বলি 8, ঠিক আছে? যেটা আমার মনে হয় এইটা সবার পক্ষে সম্ভব নয়, আর এই জিনিসটাই বুমরা হয়তো টিম ইন্ডিয়া মিস করবে। সেটা এবার স্লগ ওভারে মানে হোক, সেটা শুরুর দিকে হোক। একদম আমি আমি একটা জায়গায় দেখছিলাম, কিছু জায়গায় ভিডিও আছে আর রিলস আসে, যেখানে প্রশ্ন করা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি নাকি বুমরা বিভিন্ন জায়গায়। তো একটা জায়গায় তাকে বলা হয় যে ভেরিয়েশনের দিক থেকে কে বেটার, তখন সে শাহিন শাহ আফ্রিদির নাম দেয়। আমি জানতে চাই যে ভেরিয়েশনে শাহিন শাহ আফ্রিদি না বুমরা, এটা হয়তো যারা ক্রিকেট নলেজ বোঝে তাদেরকে আলাদা করে বলার কিছু নেই। একটা বোলার তো যখন তাকে বল দিবি তখন সে করতে পারে, শুরুর দিকে হোক, সে মিডিল ওভারে এসে উইকেট নেওয়া হোক, সে স্লগ ওভারে এসে হোক, সেটা তো মানে স্লগ ওভারে তো ছেড়েই দে, ঠিক আছে? এবং ভেরিয়েশন, সেটা তোর অফ কাটার হোক, স্লোয়ার বাউন্সার হোক, মানে স্লোয়ার বাউন্সার, যেটা হয়তো আউটসাইড অফ ইয়র্কার হোক, আউটসাইড অফ ইয়র্কার হোক। দেখ ইয়র্কারটা ইজি, বাট স্লোয়ার বাউন্সার, মানে বাউন্সারও হবে এবং বলটা স্লো হবে, মানে এই জিনিসগুলো আমি জানি না কত বোলার এখন করতে পারে, যেটা বুমরা পারে। এবং বুমরাকে নিয়ে যখন প্রশ্ন করি, লাস্ট বুমরার ব্যাপারে বলি যে এখনকার দিনে যে ব্যাটিং স্ট্যান্ডার্ড বা ব্যাটিং যে পিচ, যেখানে ব্যাটসম্যানদের যেখানে 270 রান, 280 রান, টি20তে আমরা বলছি যে আপনি 300 এবারে হয়ে যেতে পারে, সেই জায়গায় বুমরা এমন একটা বোলার যে মাত্র 8টা 6 খেয়েছে আইসিসি ইভেন্টে, যেটা একটা বড় জিনিস। এবং বুমরার কোনো রিপ্লেসমেন্ট নেই, ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয়, তাই বড় ধাক্কা। আচ্ছা, তুই টিম ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজটা তো ফলো করেছিস। তো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজটাতে
যেটা লক্ষ্য করার মতো বিষয় ছিল যে হর্ষিত রানাকে কিন্তু 3টে ম্যাচই দেওয়া হয়েছে। আমরা বরাবরই দেখছি হর্ষিত রানা কিন্তু গম্ভীরের একটু হলেও ফেভারিট লিস্টে আছে। কারণ কি, তাকে ফাস্ট ট্র্যাক করা হলো, ডাইরেক্ট ডেবিউ করানো হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফিতে ডাইরেক্টলি। তারপরে সেকেন্ড ওডিআইতে উইদাউট ডেবিউ তার সিলেকশন হয়ে গেছে তোর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যখন সিলেকশন হয়েছিল তখন তো ডেবিউ হয়নি, তাকে বলা হয়েছিল কন্ডিশন যদি বুমরা না পারে তাহলে, কিন্তু মোহাম্মদ সিরাজের নাম সেখানে কিন্তু একবার উল্লেখ ছিল না, এটা তোকে মাথায় রাখতে হবে। এবার হর্ষিত রানাকে এখানেও খেলানো হলো। আমি যতটা খেলা দেখলাম ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ভাই, আমার মনে হয়েছে হর্ষিত রানা পাওয়ার প্লেতে প্রচুর রান কনসিড করছে। এই ব্যাপারটা নিয়ে তুই কি বলবি? আর দ্বিতীয় কথা, ফার্স্ট চয়েস ফাস্ট বোলার কারা হবে? আর্শদীপ শামি, না এই ক্ষেত্রে কিছু গম্ভীরের মাথায় চলছে যে হর্ষিত রানাকেই না ফার্স্ট 11-এ নামা? তোর কি মনে হয় কি হতে পারে প্রবাবেল? না, আমার মতে এই ব্যাপারটা নিয়ে আমি বলতাম যে তুই বলে ফেলি। আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে তোর মতে ইন্ডিয়ার ফার্স্ট চয়েস বোলার কোন দুটো বোলার হতে পারে, কারণ দেখে তো মনে হচ্ছে না যে 3টে ফার্স্ট বোলারে খেলাবে, একটা আমার হার্দিক পান্ডিয়া খেলবে। তোর মতে কে বলে যে কারা হতে পারে? আরদীপ শামি, নাকি হর্ষিত রানা শামি, নাকি হর্ষিত রানা আরদীপ? তোর মতে কে বলে কারা দুজন মেন ফার্স্ট বোলার হতে পারে? আমার দিক থেকে যদি বলিস, যা টিম সিলেকশন করেছে তাতে তো মোহাম্মদ শামি আর আর্শদীপ ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত। কারণ হর্ষিত রানা এখনো সেইভাবে কিছুই করেনি যাকে একটা আইসিসি টুর্নামেন্টে আমি নামিয়ে দেবো ডাইরেক্ট খেলতে। তুইও জানিস কি পরিমাণ এখানেই আমার প্রেসার একটা থাকবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে। আমি এখানেই তোকে একটা প্রশ্ন এবার এখান থেকেই করবো। তুই বলি আরদীপ আর শামি, আমি তোর কথায় এটাও আমারও ফার্স্ট চয়েস প্লেয়ার হবে, ফার্স্ট বোলার, এবং আমার মনে হয় যারা যারা দেখছে ভিডিওটা তারাও হবে, তাদেরও ফার্স্ট চয়েস বোলার হবে। শামিকে আমি দুটো ম্যাচ খেলালাম, একটা ম্যাচ খেলাম না, হিসাব মতো স্বামীর 3টে ম্যাচই খেলার কথা ছিল, কারণ ফিটনে অনেকদিন পরে এসছে, তাকে 10 ওভার করে হুম। দিতে হবে। কারণ এখন যদি সে 10 ওভার না বল করে, হঠাৎ করে চ্যাম্পিয়ন্স ট্রফি দিতে 10 ওভার বল করা তো সমস্যা পড়ে যাবে। তো আমার রাইট। মতে স্বামী 3টে ম্যাচই খেলতো। এবার আমাকে তুই একটা কথা বল, যে গম্ভীর খেলালো হর্ষিত রানাকে, তার পিছনে গম্ভীরের একটা যুক্তি বা যেটা দেখে মনে হলো যে গম্ভীর চাইছিল যাতে হর্ষিত রানা যদি আমার মেন প্লেয়ার নাও হয়, তাও আমি ওকে দিয়ে ফিট করিয়ে রাখবো, ওকে বল করিয়ে নিলাম বা এই সিরিজে, যাতে ওকে আমি পেয়ে যাই ম্যাচ ফিট যদি কোনো রাখতে পারে। চোটফোট হয় ম্যাচ ফিট। এইবারে তুই আমাকে একটা কথা বল, আমার তার মানে মেন বোলার আমার আরদীপ সিং, যে আমার খেলবেই, আমার মেন হুম। বোলার। আমাকে বল আরদীপ সিং কটা ওডিআই খেলেছে? আরদীপ সিং এর মানে এক্সাক্ট স্ট্যাট মনে নেই, তবে আরদীপ সিং খুব একটাই হাতে গোনা খেলেছে, যেটা ওডিআই আগের ম্যাচ ম্যাচে খেলেছে খেলেছে। তাকে। একটাই হ্যাঁ খেলেছে যেটা আগের তাকে, ম্যাচে খেলেছে। হ্যাঁ হ্যাঁ রাইট। আর তার তার আগে আগে আরদীপ মানে সিং আর্শদীপকে মেনলি আমরা টি-20 ইন্টারন্যাশনালেই দেখেছি, তাকে ওডিআইতে খুব একটা দেখা যায়নি। টি20-তে ওভার কতজন করতে পারে ম্যাক্সিমাম? কটা ওভার করতে পারে একটা বোলার? 4 ওভার। টি-20তে 4 ওডিআইতে ক ওভার ওভার লিমিটেশন করতে পারে? থাকে। 10 ওভার। ওডিআইতে 10 ওভার, তাও দুবাইতে খেলা, মাথায় রাখতে হবে তোকে, দুবাইতে কিন্তু প্রচুর হিউমিডিটি থাকে, এটা কিন্তু তোকে এখানেই মাথায় আমি রাখতে তোকে হবে। বলছি, আমি তোকে এই জিনিসটাতেই আসি, এটা আমি তোকে বলছি, যারা যারা দেখছেন তারা তারা বুঝতে পারবেন যে একটা বোলার যে আমার টি20-তে সুপারস্টার, ঠিক আছে, 4 ওভার সে বল করে, সে আমার মেন বোলার আমি জানি, বাট তাকে আমার সব থেকে বেশি জরুরি ছিল যে তাকে আমি এই সিরিজে খেলাবো, তাকে আমি 10 ওভার করে করাবো, যাতে আমি দেখি সে 10 ওভার করতে পারে কিনা, দুবাইয়ের ওই গরমে, দুবাইয়ের ওই আবহাওয়াতে সে 10 ওভার করতে পারে কিনা। তাকে আমার মেন ম্যাচ ফিট করানো দরকার ছিল। আমি তাকে না করি, আমি হর্ষিত রানাকে করালাম, যে আমার আদৌ খেলবে কিনা বা গম্ভীরের মাথায় কিছু হচ্ছে, সেই আমার ফার্স্ট চয়েস বোলার হবে, সেটা নিয়ে একটা প্রশ্ন। মানে এই যে সিদ্ধান্তটা, এটা আমার মনে হয় সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আরদীপ সিং এবং মোহাম্মদ শামিকে 3টে করে ম্যাচ খেলানো উচিত ছিল। কিছুটা মেনে নিলে মোহাম্মদ শামিকে লাস্ট ম্যাচটা রেস্ট দিয়ে হর্ষিত রানাকে খেলানো উচিত ছিল, যেটা গম্ভীর ঠিকটা ভুল করেছে। গম্ভীর হর্ষিত রানাকে 3টে ম্যাচ খেলিয়েছে, শামিকে 2টো ম্যাচ, আর দীপকে একটা ম্যাচ, যেটা আমার মনে হয় ভুল। আমি চাই এটা আমি ভুল প্রমাণিত হই, ইন্ডিয়া ভালো ফল করে, হর্ষিত রানাও ভালো ফল করুক, সবাই ভালো ফল করুক, বাট সাইকোলজির দিক থেকে কিন্তু একটা বোলার অনেকটা বেশি ব্যাকফুটে চলে গেল, বিশেষ করে আরদীপ সিং, যে জীবনের হয়তো সেকেন্ড ওডিআইটাই খেলবে বাংলাদেশের বিরুদ্ধে, গুরুত্বপূর্ণ ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি।
আর তোকে যেটা বলার বিষয় সেটা হলো, আমরা দেখলাম মোহাম্মদ সিরাজ বর্ডার গাভাস্কার ট্রফিতে ওকে ওকে পারফরমেন্স করেছে, খুব একটা ভালো পারফরমেন্স করেনি বলতে পারি না। যে লিথাল বোলিংটা করছিল বুমরা, সেই লিথাল বোলিং মোহাম্মদ সিরাজ করছিল না কোনোদিনই। কিন্তু ওডিআইতে কিন্তু তার পারফরমেন্স কখনো ফল করেনি। বিশেষ করে তোর মনে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এই সমস্ত টিমের এগেনস্টে যে ম্যাচগুলো হয়, সেগুলোতে স্পেশালি মোহাম্মদ সিরাজ কিন্তু আনপ্লেয়েবল থাকে। শ্রীলঙ্কা তো মোহাম্মদ সিরাজ মানে একেবারে শ্রীলঙ্কা টিমকে নাচিয়ে দিয়েছিল, এরকম অবস্থা। আর হঠাৎ সিরাজের এই এক্সক্লুশন হোয়াইট বল থেকে কেন, মানে এটার পিছনে কি কারণ থাকতে পারে? হঠাৎ করে এক্সক্লুশন আউট অফ নোওয়্যার হার্ষিত রানাকে ফার্স্ট ট্র্যাক করা, এর কি কারণ থাকতে পারে? এখানে অনেকেই কোশ্চেন করছে যে এখানে কি মানে নাইট রাইডার্স এর ক্যাম্পেইন হচ্ছে ইন্ডিয়া টিমের মধ্যে নাকি, মানে এটা তো শুনতেও খারাপ। এটাই জিজ্ঞাসা কর। দেখ, এখানে সিরাজের আসার আগে আমি একটা কথাই বলবো, হর্ষিত রানা যদি বরুণ চক্রবর্তীর মতন পারফরমেন্স করতো তাহলে হয়তো এত প্রশ্ন আসতো না। বরুণ না, চক্রবর্তীও কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই প্লেয়ার, বাট তুই দেখ হুম, বরুণ চক্রবর্তীর পারফরমেন্স। কেউ কি বরুণ চক্রবর্তীকে নিয়ে একটা কথা বলছে? এই যে জয়সওয়ালকে বসিয়ে দিয়ে বরুণ চক্রবর্তীকে নিয়ে হলো, কারোর কিন্তু এই ব্যাপারে কোনো প্রশ্ন চিহ্ন নেই, কেউ কোনো কথা বলবে না। রাইট। কারণ আমরা দেখছি বরুণ চক্রবর্তী কি ইম্প্যাক্ট ফেলছে। আমি এক্সট্রা একটা স্পিনার নিয়ে যাচ্ছি, এটা আমরা পরে আবার হয়তো এই ভিডিওর আলোচনায় আসবো। বাট যেটা তুই আমাকে বললি যে সিরাজের কথা, আমার মনে হয় গৌতম গম্ভীর সিরাজের থেকে গ্লেন ম্যাকগ্রাথের মতন একটা পারফরমেন্স আশা করি, সেটা হুম, সিরাজ সামাও ডেলিভার করতে পারেনি। সেই কারণেই হয়তো সিরাজকে বসিয়ে, যে সিরাজ বর্ডার গাভাস্কার ট্রফির প্রত্যেক কটা ম্যাচ খেলেছে, প্রত্যেক কটা ম্যাচ। হার্ষিতানাকে প্রথম একটা ম্যাচ দেওয়ার পরে, দুটো ম্যাচ দেওয়ার পরে তারা বসিয়ে দেওয়া হয়। বাট সিরাজ প্রত্যেক কটা ম্যাচ খেলেছে, এমনটা নয় সিরাজ খুব খারাপ বোলিং করেছে। ভাই বোলিং এর জোরে রাইট। আমাদের সিরাজ, আমি ইন্ডিয়া তো হারিয়ে। বললাম যে ওকে ওকে ইন্ডিয়ার থার্ড ভাই বোলারটাই বোলিং এর কনসার্ন ছিল মেন। জোরে, সিরাজ কিন্তু বোলিং প্যাচিং এর এ ভালো জোরে, বল করেছে। বোলিং এর জোরে আমরা বর্ডার গাভাস্কার ট্রফি হারিনি, আমরা হেরেছি ব্যাটিং এর দোষে। হুম, সেটা আমি তো যদি একটা, তো বলি তাহলে অবশ্যই একটা মূল কারণ। বিরাট কোহলি, রোহিত শর্মার থেকে সিরাজের কন্ট্রিবিউশন অনেক বেশি বর্ডার গাভাস্কার ট্রফি। হ্যাঁ, এটা ঠিক। বারবার এটা ঠিক। একটাই আমরা রোধ দিই বোলারদের, যখনই সিরিজ হলে বোলারদের, কেন ব্যাটসম্যানদের কেন হবে না? হুম, বর্ডার গাভাস্কার এটা ঠিক। ট্রফিতে শুভমান গিলও ফেল, বর্ডার গাভাস্কার ট্রফিতে তো রোহিত শর্মা ফেল, বিরাট কোহলি ফেল। তাহলে সেই পারফরমেন্স হয়েছে, তারা হুম, কেন ওডিআই খেলছে? জয়সওয়াল যে সব থেকে রাইট, রাইট, সফল ক্রিকেটার, সে কেন বেরিয়ে গেল? আর রাইট। সিরাজ এইটা নিয়ে যে বল জয়সওয়ালের করে, নিয়ে আসবো, আমি জয়সওয়াল নিয়ে আসবো। সিরাজ যে বল করে যে ভালো, যে এতটা ব্রিলিয়ান্ট একটা মানে, তার থেকে আমরা বেশি এক্সপেক্ট করেছিলাম। আর সবসময় আমাদের হুম, বোলাররা কেন ম্যাচ জেতাবে ভাই? ব্যাটসম্যানরা আছে কি করতে? বোলাররা তো, এটাও একটা অস্ট্রেলিয়াও তো খুব একটা রাইট ভালো কথা। ব্যাট করেনি, তাই না? না, অস্ট্রেলিয়াও তো খুব একটা ভালো ব্যাট করেনি। অস্ট্রেলিয়ারও প্যাচিং এ ভালো ব্যাট করেনি না, একদমই কারেক্ট। কেন করেনি? তার কারণ তো ইন্ডিয়ার বোলাররাই, সেই দোষ খেলো সিরাজ। এইটাই হচ্ছে ব্যাপার। আমি ওই জন্য তোকে বললাম যে গম্ভীর হয়তো সিরাজের থেকে গিলিস্পি, ঠিক আছে, এদের মতন পারফরমেন্স আশা করেছে, তো সেটা সিরাজ সামাও ডেলিভার করতে পারেনি, তাই সিরাজ বাদ গেছে। না, এবার তুই আমাকে বল, আমি ধরে নিলাম হর্ষিত রানা টিমে অ্যাজ আ ইয়াং ফাস্ট বোলার জায়গা পেয়েছে, তাও কিন্তু কোথাও একটা গিয়ে তোর মনে হয় না, যেখানে আমরা বরুণ চক্রবর্তীকে ইনক্লুড করলাম, যে যশস্বী জয়সওয়ালের বদলে বরুণ চক্রবর্তীকে ইনক্লুড করলাম, কখনোই লাইট টু লাইট রিপ্লেসমেন্ট নয়। একটা ওপেনিং ব্যাটসম্যানকে রিপ্লেস করছে একটা স্পিন বোলার, এটা লাইক টু লাইক না। এবারে যখন আমি রিপ্লেসই করলাম, আমার টিমে অলরেডি চারখানা স্পিনার আছে, তারপরে আমি কোন স্পিনারের এগেনস্টে স্পিনার না রিপ্লেস করে আমি ওপেনিং ব্যাটসম্যানকে রিপ্লেস করলাম স্পিনার দিয়ে। উপরন্তু আমার যেখানে একটা ফাস্ট বোলার শর্ট, সেখানে আমি একটা ফাস্ট বোলার অ্যাডও করলাম না। এবং থার্ড, যে হার্দিক পান্ডিয়াকে তার মানে আমরা এক্সপেক্ট করছি, গৌতম গম্ভীরও এক্সপেক্ট করছে, রোহিত শর্মাও এক্সপেক্ট করছে যে হার্দিক পান্ডিয়া প্রত্যেক ম্যাচে 10 ওভার করে বল করবে। 10 ওভার করে তার মানে হার্দিক পান্ডিয়া প্রত্যেক ম্যাচে বল করবে। আর হার্দিক পান্ডিয়া যদি চোট পেয়ে যায়, তাহলে বিকল্প কি হবে ওই জায়গাটা? আমরা ওই 10 ওভারটা কার থেকে পাবো? তখন কি ওই জায়গায় আর একটা স্পিনার নিয়ে আসবো? মানে টিম ইন্ডিয়া দুটো ফাস্ট বোলার নিয়ে খেলবে, এটা একদম মানে খাতায় কলমে স্ট্যাম্প মেরে দিয়েছে মনে হচ্ছে এই ব্যাপারটা। এটা নিয়ে কি বলবো, টু মেনি স্পিনার। দেখ, যদি হার্দিক পান্ডিয়া চোট পেয়ে যায় তাহলে হয়তো সিরাজ ইনক্লুড হবে, কারণ সিরাজ সেই কারণেই সিরাজকে বলা আছে যে যদি দরকার পড়ে টিমের সাথে ট্রাভেল করতে পারে। আমার সমস্যাটা, তুই যে প্রশ্নটা করলি একদম যথাযথ প্রশ্ন করেছিস, যে
একটা ব্যাটসম্যানের বদলে একটা স্পিনারকে না হলো, আমার মতে হয় যদি যশস্বী জয়সওয়ালকে রেখে যদি ওয়াশিংটন সুন্দরকে তুলে নেওয়া হতো এবং ভরত চক্রবর্তীকে নিয়ে যাওয়া হতো, সেটা বেটার হতো। দেখ, যদি তুই আমাকে বলিস যে তোর চয়েস কি, আমি বলতাম রবীন্দ্র জাদেজাকে তুলে নিয়ে তোর একে খেলানো, ভরত চক্রবর্তীকে নেওয়া। কিন্তু এক্ষেত্রে তোর একটা প্রশ্ন থাকবে যে তাহলে তো রবীন্দ্র জাদেজা তো ভালো পারফরমেন্স করেছে বায়োল্যাটারাল সিরিজে। ভাই, এরকম বায়োল্যাটারাল সিরিজে অনেক প্লেয়ার ভালো পারফরমেন্স করেছে, কিন্তু আইসিসি ইভেন্টে কিছু করতে পারে। ঠিক আছে, আমার জাদেজা আর আমার অক্ষর প্যাটেল কাইন্ড অফ এক বোলার, আর এখন ভাই এটা অস্বীকার করে কোনো লাভ নেই, জাদেজার থেকে ফার বেটার পারফরমেন্স করছে অক্ষর প্যাটেল, সেটা ব্যাটিং হোক সেটা বোলিং হোক। ঠিক আছে, অক্ষর আমি প্যাটেলই অক্ষর মোস্ট প্যাটেলকে প্রবাবলি খেলাতাম। 5 নম্বরে খেলবে। অক্ষর হ্যাঁ, প্যাটেল 5 নম্বরে খেলবে। কালকে গম্ভীরের যা প্রেস কনফারেন্স শুনলাম, মানে কে এল রাহুলের থেকে আগে অক্ষর প্যাটেল যাবে ব্যাটিং করতে। হ্যাঁ, এটা তার কিন্তু মেনলি মানে কারণটা হচ্ছে রাইট হ্যান্ড ডিসাইডেড। লেফট হ্যান্ড কম্বিনেশন। তার মেনলি কারণ এই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড জিনিসটা কম্বিনেশন। ঠিক আছে, এটাই তো মেনলি বাট কারণ। তাহলে তোর মনে হয় যদি অক্ষর প্যাটেল রাইট হ্যান্ডেড হতো, তাহলে হয়তো রাহুলকেই 5 নম্বরে খেলাতো। যেহেতু একটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, দলে কোনো লেফট হ্যান্ডার নেই হিসাবে, তো তুই দেখ না, আমাদের জয়সওয়াল থাকলে হতো। তুই টিমটা যদি দেখিস, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, যে কটা প্লেয়ার বললাম সবাই রাইট হ্যান্ডেড। আবার আসছে তোর অক্ষর প্যাটেল, দিয়ে আবার হার্দিক পান্ডিয়া রাইট হ্যান্ড। সেই জন্যই মাঝখানে ওই জায়গাটা তোর অক্ষর প্যাটেলকে ফিট করার চেষ্টা করানো হচ্ছে। তাই আমার মতে বলে যে এইটা, বরুণ চক্রবর্তী। হ্যাঁ বল। হ্যাঁ বল 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 প্লিজ। দেখ, আমার মতে বলে বরুণ চক্রবর্তী আসুক, অবশ্যই বরুণ চক্রবর্তী ডিজার্ভ করে, কিন্তু ভাই সেটা অবশ্যই জয়সওয়ালের জায়গা নয়, সেটা অবশ্যই জাদেজা নাহলে ওয়াশিংটন সুন্দরের জায়গা। বিশেষ করে ওয়াশিংটন সুন্দর কিছু করলোই না। ঠিক আছে, মানে সেখানে এই একটাই প্রশ্ন, সেই যদি বর্ডার গাভাস্কার পারফরমেন্সে যদি ওয়াশিংটন সুন্দর সিলেক্ট হয়, তাহলে জয়সওয়াল কেন না? এটাই একটা ব্যাপার থাকে। এবার এবার তুই আমাকে জাস্ট একটা কথা বল, এই যে টিমটা তুই বানাচ্ছিলি টপ টু বটম, তুই একটা কথা বললি, তোর কথাটা ভালোও লাগলো, অনেকে অনেক রকম ভাবে রিয়েক্ট করতে পারে ব্যাপারটাতে, বাট তোর কথাটাতে আমি অন্তত সহমত যে বাইল্যাট্রাল সিরিজে অনেক সময় অনেকেই ভালো পারফরমেন্স করেছে, বাট এটার মানে এটা না সে আইসিসি টুর্নামেন্টেও সেই রকম ভালো পারফরমেন্স করবে। এইখানে আমার একটা প্রশ্ন আছে। আহ, তোর ওয়ার্ল্ড কাপ 2023 মনে আছে নিশ্চয়ই, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ বলছি। কে এল রাহুল আমাদের 5 নম্বরে খেলছিল উইকেট কিপারে। তা কে এল রাহুল কিন্তু টপ ফর্মেই ছিল, তাও কিন্তু তুই দেখ যখন প্রেসার ম্যাচ এলো, তখন কিন্তু কে এল রাহুলের থেকে আমরা সেই ইনিংস পাইনি। কে এল রাহুল কিন্তু সেই মানে স্লো ডাউন একটা ইনিংস আমরা বলতে পারি, যেটা ম্যাচ উইনিং ইনিংস তো আমি বলবো না অ্যাটলিস্ট। তো সেক্ষেত্রে তোর কোথাও গিয়ে মনে হয় যে ঋষভ পান্তকে যদি আমরা একটা ট্রাই দিতাম, যে কে এল রাহুলের জায়গা, জানি এটা স্কেপগোট করা হচ্ছে, কে এল রাহুলের ক্ষেত্রে খারাপ হবে, মানে ডিজার্ভিং কিন্তু চান্স পাবে না সবসময় কে এল রাহুল, বালিকা বাকড়া হয়, এগুলো অনেকে বলবে, বাট আমি একটা অন্য কারণে বলছি। আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে এক্স ফ্যাক্টর প্লেয়ার, মানে লোয়ার অর্ডারে মেরে খেলবে সেরকম প্লেয়ার আমি একটাই দেখতে পাচ্ছি, সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া ছাড়া সেই রকম অ্যাগ্রেশন ক্যাপাবিলিটি প্লেয়ার কিন্তু সেই লোয়ার অর্ডারে কেউ নেই। তুই এখনো পাবি না। তুই বলবি শ্রেয়াস আইয়ার ভালো খেলছে, সেটা টপ অর্ডারে। শ্রেয়াস আইয়ার যদি 4 নম্বরে ব্যাট করে, তা শ্রেয়াস আইয়ার যদি লাস্টের 10 ওভারে না থাকে পিচে, তাহলে তখন কে সামলাবে সেই জায়গায়? কি কোথাও গিয়ে মানে তোর মনে হয় যে 6 নম্বরে এসে রাহুলের থেকে অন্তত 6 নম্বরে পান্থ বেটার? মানে 6 নম্বর যেহেতু পজিশনটা 6, কারণ এখন 5 নম্বরে অক্ষর প্যাটেলকে খেলানো হচ্ছে, 6 নম্বর পজিশনে কি রাহুলের থেকে পান্থ বেটার? দেখ, যদি তুই এটা আমাকে শুধু বলতিস যে রাহুল না ঋষভ পান্ত ওডিআইতে, তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে রাহুল আমি বলবো। হ্যাঁ, সবাই বলবে যে কে এল রাহুল। হুম ঋষভ পান্ত ওডিআই কথা বলছি, ঠিক আছে। হুম হুম। কিন্তু তুই যদি আমাকে বলিস যে অ্যাজ আ 6 নম্বর ব্যাটসম্যান হিসাবে ওডিআইতে কে বেটার, তাহলে সেটা ঋষভ পান্ত। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, যে এটা ডিপেন্ড করছে, শুধু রাহুল আর ঋষভ পান্ত করে দিলাম আর কোন পজিশনটা বললাম যেটা তুই বললি, সেটা হচ্ছে ব্যাপার। আমি যদি হুম। একটু বুদ্ধি কাটে, তাহলে আমি দেখবো সবাই বলবে যে ভাই 6 নম্বরে একটা ব্যাটসম্যান এসছে, হিসাব মতো তোর 6 নম্বরে কখন দরকার পড়ে? 6 নম্বরে তোর দরকার পড়ে যখন আইদার ওপর আর্লি থেকে কোলাপস কোল্যাপস নইলে করছে।
নইলে খুব ভালো খেলেছে, অ্যাগ্রেসিভ খেলতে হবে, দুটো ক্ষেত্রেই দরকার পড়ে। দেখ সিচুয়েশন হচ্ছে আমার, কিন্তু দেখ আমি যদি বলি, দেখ 6 নম্বরে দরকার পড়ে যখন আমার আর্লি কোলাপস হলো, তখন আমার 6 নম্বরে এসে একটা প্লেয়ার ধরে খেলা ব্যাটসম্যান দরকার। তখন রাহুল পারফেক্ট, ঠিক আছে, নো ডাউট। তখন রাহুল ওই জায়গাটা পারফেক্ট, অন্তত ধরে খেলে ও রান করে, যেটা ঋষভ পান্তের থেকে আমরা সেটা এক্সপেক্ট করি না, ঋষভ পান্ত সেই খেলাটা খেলতে পারে। এইবারে তুই যদি বলি যে সিচুয়েশন, যে আমার যদি ফার্স্ট মানে ইনিংস ফার্স্ট চলছে, সেই সময় আমার 6 নম্বরে প্লেয়ার দেখো, তখন আমার ঋষভ পান্ত লাগে। ঠিক আছে, এবারে গম্ভীর হয়তো ভেবেছে যে আমার যদি সেকেন্ডের সিচুয়েশনের কথা বলছি, আমার যদি ফার্স্ট ইনিংস বিল্ড আপ হয়, মানে রোহিত শর্মা বিরাট কোহলি 100 করে দিল, তখন আমি রাহুলকে ইউজই করলাম না, ওই জায়গাটা আমি হার্দিক পান্ডে, অক্ষর প্যাটেল আছে, তাদেরকে দিয়ে কাজ চালিয়ে দেবো। হিসাব মতো যদি তুই পুরো সিদ্ধান্তটা দেখি, যে খুব একটা ভুল সিদ্ধান্ত তা কিন্তু নয় 6 নম্বর হিসাবে, বাট 6 নম্বরে খেললেও অনেক সিচুয়েশন থাকে। সেই সিচুয়েশন গুলোই বললাম যে সিচুয়েশনের দিক থেকে রাহুল ঠিক আছে। কারণ আমি 6 নম্বরে এমন একটা প্লেয়ার রেখে, তুই দেখবি অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার হয়ে খেলে, ওই পজিশনেই খেলে, কিন্তু অ্যালেক্স ক্যারির কিন্তু দায়িত্ব কিন্তু ধরে খেলা। আমার যদি কোল্যাপস করে, তখন তুমি ধরে খেলবে, আবার রান করে দেবে, ঠিক আছে। এইটাই কিন্তু তোর একটা পার্থক্য থেকে যায়। জস ইংলিশও আছে, আর জস ইংলিশকে কিন্তু ব্যবহার করা হয় না ওডিআইতে। হ্যাঁ এখন খেলবে, যেহেতু ওদের প্লেয়ার নেই সেরকম, সবাই রিটায়ার করে, কারণ চোট আছে। কিন্তু তুই যদি দেখিস তাহলে দেখবি অস্ট্রেলিয়াও কাইন্ড অফ এই প্যাটার্নটা ইউজ করে, সেটা আমাদের ইন্ডিয়াও করছে। এই ক্ষেত্রে রাহুল ডিজার্ভ করে, বিভিন্ন সমালোচনা রাহুলের ওপরে দিয়েই যায়, বাট আলটিমেটলি দেখতে হবে রাহুল না থাকলে হয়তো অত রানও 2023-এ অত রানও হয়তো ইন্ডিয়া পৌঁছাবে। এবার আমাকে বল, 8 নম্বর অব্দি তো ইন্ডিয়ার ব্যাটিং আছে, নাম্বার 8 অব্দি রবীন্দ্র জাদেজা নামছে 8 নম্বরে ব্যাটিং করতে, তার মানে আমার 8 নম্বর অব্দি ব্যাটিং আছে। তো 8 নম্বর অব্দি যদি আমার ব্যাটিংই থাকে, 8 নম্বর অব্দি, তাহলে কি তোর মনে হয় মানে সত্যি সত্যি ওই পজিশন গুলোতে অ্যাগ্রেসিভ খেলবার, মানে কি বলবো, মানে এটা আমি বলতে চাইছি যে ওখানে ওই ধরে খেলার দরকারটা পড়বে? 8 নম্বরে প্রপার ব্যাটসম্যান আমার ব্যাট করতে নামবে। আমি এটাই বলছিলাম যে টিমের ব্যালেন্সটা কিন্তু রাইটফুল হচ্ছে না। যতই আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপটাকে দেখি, ওডিআই ওয়ার্ল্ড কাপে একটা ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটা কিন্তু মেনটেন হচ্ছে না এই টিমটাতে। ওডিআই ওয়ার্ল্ড কাপের ব্যালেন্সের মধ্যে কি ছিল বলতো, ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা 3টে ফাস্ট বোলার নিয়ে নেমেছিলাম, চতুর্থ ফাস্ট বোলার ছিল হার্দিক পান্ডিয়া, ঠিক আছে। তো এখানে 3টে ফাস্ট বোলার আমার দরকার ছিল, যদি গৌতম গম্ভীর করতে পারে, আরদীপ, শামি আর হার্ষিদ 3জনকেই খেলাতে পারে, নো ডাউট এটা খেলাতে পারে। তো এখানে তোর আরদীপ আর শামি ওরা শুরুর দিকে বল করলো, আর পরে পাওয়ার প্লে পরে হার্ষিদ রানা বল করলো, এটা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমার দুটো স্পিনার হবে, হচ্ছে আমার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী। তাহলে আমার জাদেজার বদলে আমার হার্ষিদ রানাকে আমি খেলা। 3টে স্পিনার তাহলে খেলতে পারবে না। যদি তুই 3টে ফাস্ট বোলার খেলাস, তাহলে 3টে স্পিনার খেলবে না কখনো। না কেন, তুই না, হ্যাঁ দুটো স্পিনার খেল, হার্ষিদ রানা দুটো যদি চলে স্পিনার, যদি আসে। 3টে ফাস্ট বোলার খেলাস, কি করে 3টে স্পিনার খেলবে? সেটাই একটা না ব্যাপার, আমি কারণ বলছি, তুই নিয়ে আমি যাচ্ছিস বলছি 5টা তোর স্পিনার। হচ্ছে আমি বলছি গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, তোর হচ্ছে শামি, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডে আছে, শামি আছে, আরদীপ আছে, আর কুলদীপ যাদব আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে জাদেজার বদলে আমি বলি তাহলে হার্ষিদ রানা খেলে, তাহলে দুটো স্পিনার হিসাবে, হ্যাঁ দুটো স্পিনার খেলছে, তোর কুলদীপ আর হচ্ছে তোর সেটাই অক্ষর তাহলে, প্যাটেল। তা আমরা 3টে স্পিনার তাহলে বাইরে বসানোর জন্য নিয়ে যাচ্ছি এক্সট্রা। হ্যাঁ এক্স্যাক্টলি আমি এটাই বলছি। তাহলে মানে এটা কি ধরনের ব্যালেন্স হয়েছে ভগবানই জানে। আমি জানি না কি ব্যালেন্স হয়েছে টিমটা। কারণ কখনো রিলাই করা, এটা এটা রিলাই করাটা বেশি আমরা এক্সপেক্ট করছি কিন্তু এবারে টি-20 পারফরমেন্স থেকে। কারণ হার্দিক পান্ডিয়া 10 ওভার প্রত্যেকটা ম্যাচে, এক্সপেক্ট করা কিন্তু ভুল। আর চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফরম্যাট, খুবই কিন্তু ক্রুশাল ফরম্যাট আমি যেটা দেখলাম, মানে একটা ম্যাচ খারাপ মানে তোর কিন্তু টুর্নামেন্ট থেকে তুই বাইরে চলে যেতে পারিস, আরে এমনই একটা হার্দিক ফরম্যাট যে। পান্ডিয়া যদি মারও খায়, ধরে নে হার্দিক পান্ডিয়াকে টার্গেট করলো কোনো টিম, সেক্ষেত্রে আমার এক্সট্রা বোলার নেই তো, না আমার তো শুরু ওপরে সেটাও যারা একটা, ব্যাটসম্যান তারা তো অলরাউন্ডার নয়, সেটা তো বুঝতে ওপরের হবে। 4 জনের থেকে আমি কিছু পাচ্ছি না, প্রথম 4-এর থেকে আমি কিছু পাচ্ছি না। আমি যা পাবো তারপর থেকে। আর কে এল রাহুল মানে আছে ধরে আবার নে নিচের দিকে, যে উইকেট ধরে নে কিপিং অক্ষর করবে। প্যাটেল 10 ওভার করলো,
জাদেজা 10 ওভার করলো, কুলদীপ যাদব 10 ওভার করলো, তিনজনে মিলে 30 ওভার করলো। আর এদিকে আর্শদীপ আছে, শামি আছে, আর হার্দিক আছে, তিনজনে মিলে আরো 20 ওভার করলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি দুটো বোলারকে কোনো টিম টার্গেট করে, তাহলে ইন্ডিয়া চাপ হয়ে যাবে কোনো ম্যাচে। যদি ধরে নে জাদেজাকে আর যদি হার্দিককে টার্গেট করে কোনো টিম, তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে একটু টাফ হয়ে যাবে, তখন মেক আপ করাটা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তোর কি মনে হয় ওয়াশিংটন সুন্দর এক্স্যাক্টলি কোন রোলের জন্য এই মানে এটাতে এসছে, মানে স্কোয়াডে আছে, মানে কি এক্স্যাক্টলি ওয়াশিংটন সুন্দরকে যদি গম্ভীর ইউজও করতে চায় তাহলে কোন জায়গাটা, মানে কি জাদেজার জায়গায় তুই বলছিস ওয়াশিংটন সুন্দরকে ইউজ করতে পারে? না একটা তাহলে তো না অফ একটা স্পিনার। গুরুত্বপূর্ণ জায়গা, ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা পজিশনে যখন তোর কোনো টিম যখন কোনো প্ল্যানে নামে, মিড ওভারে যখন দুটো ব্যাটসম্যান ব্যাট করে, তখন একটা প্লেয়ারকে পাঠায় তার প্ল্যানটাকে বলার জন্য যে এইভাবে করো, সেটা হয়তো ওয়াশিংটন সুন্দর খুব ভালো করতে পারে। রাইট। যে কারণে আমি হয়তো এইটা এই জায়গাটা আমি দেখছি, ঠিক আছে। তাছাড়া আমি ওয়াশিংটন সুন্দরের এখানে কি রোল, কি তার এখানে, মানে বা কি জন্য জল সে টল আছে। দেওয়ার জন্য কি মাঝে মধ্যে পাঠাতে পারে মাঠে। দেখ, ওয়াটার বয়, জল বয় আমি বলবো না, কারণ সেটা একটা বাজেট টার্ম। আমি কি বললাম যে প্ল্যানিং যেটা কোচের মাধ্যমে বা ক্যাপ্টেনের মাধ্যমে ব্যাটসম্যানদের কাছে পাঠানো, সেইটা ওয়াশিংটন সুন্দরের দায়িত্ব আছে আমার মনে হয়। কিন্তু কারেন্টলি আমি এই তাছাড়া এখানে স্কোয়াডে অন্তত আমি দেখছি, হ্যাঁ, ওয়াশিংটন সুন্দরের জায়গাটা আমার অন্তত এই স্কোয়াডটাতে, যেখানে জাদেজাও পিক হয়েছে, যেখানে আকসার পিক হয়েছে, যেখানে কুলদীপও পিক হয়েছে, যেখানে বরুণ বরুণ চক্রবর্তী। চক্রবর্তীকে ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ, এই এই জায়গায় এসে আমার মনে হয় না কোথাও গিয়ে ওয়াশিংটন সুন্দরের জায়গাটা হচ্ছে, কারণ আমার মনে হয় একটাই স্লট আছে, যদি কখনো জাদেজার ইনজুরি হয়, জাদেজার জায়গাটায় একমাত্র ওয়াশিংটন সুন্দর ডিরেক্ট ইন করতে পারে, বা আকসার, যে কোনো একজন। আকসার প্যাটেলের মানে যে কোনো একজনের ইনজুরি কনসার্ন হলে ওয়াশিং আসতে পারে, আদারওয়াইজ ওয়াশিংটনের মানে আমি তো অন্তত জায়গা দেখছি না। সেম গোস না ফর এখানে আমার বরুণ হয়তো অনেকে, চক্রবর্তী আর। হ্যাঁ, বল। না এখানে হয়তো অনেকে আবার দেখে বলবে যে দাদা তোমরা যে ইয়ার্কি করলে সুন্দরকে নিয়ে, তো সেই সুন্দরের জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার থাকতো তাহলে সেও কি একই জিনিসটা করতো না? ব্যাপারটা হচ্ছে আমার যে প্লেয়ারটা আমার ব্যাকআপে থাকতো সে আমার কতটা জরুরি ছিল। যদি আমার শুভমান গিলের চোট বা শুভমান গিল ফর্মে নেই, তাহলে আমি শুভমান গিলের জায়গায় জয়সওয়াল করতে নামাতে পারতাম। আমি তো সেটাই বলছি, আমার অপশন থাকতো, আমাকে রাহুলকে দিয়ে ওপেন করাতে হতো না, বা ঋষভ পান্তকে পরে নামানো হতো না, যদি আমার শুভমান গিল, রোহিত শর্মা রাইট। কেউ সামাউদার কেউ ফর্মে নেই বা চোট পেয়ে গেল। ঠিক আছে, দুবাইয়ের রাইট। কন্ডিশন একটা, মানে যে কন্ডিশনে আমরা খেলে হয়তো অভ্যস্ত, আর হঠাৎ করে খেলতে হচ্ছে আমাদেরকে, না আনফরচুনেট। তো সেখানে কারো চোট আঘাত হতেই পারে। তো সেখানে আমার ব্যাকআপ প্লেয়ারও এমন একটা প্লেয়ার দরকার যাকে আমি ইউজ করতে পারবো। সুন্দরকে তো আমি ইউজ করতে পারবো না, সমস্যাটা সেটাই। সামাও তুই ধরে নে জাদেজা ফর্মে নেই, জাদেজা মার খাচ্ছে, হুম। আমার ব্যাকআপ আছে বলুন চক্রবর্তী, আমার ব্যাকআপ আছে কুলদীপ যাদব, আমার এমনিই খেলছে, আমার ফার্স্ট বোলার খেলাতে পারবো, আমার হার্ষিত রানাও বসে থাকবে। তো ওয়াশিংটন সুন্দর এখানে কি করছে, এইটাই একটা বড় প্রশ্ন, যেটা হয়তো তোর এটা। আমি তো আমার আমার যতটা মনে হয় যে ওয়াশিংটন সুন্দর একমাত্র টিমে আসতে পারে যদি আকসার প্যাটেল বা জাদেজার মধ্যে কারোর ইনজুরি হয়। এছাড়া ওয়াশিংটন সুন্দরের এই এই যে টিমটা সিলেক্ট হয়েছে এই টিমে অন্তত আমি জায়গা, আমার অন্তত এন্ড থেকে আমি জায়গা দেখছি। তো এবারে যে তোকে কোশ্চেনটা করব, যে এই যে টিমটা তুই দেখলি, বোলিংটা, ফাস্ট বোলিং যেটা নিয়ে এতক্ষণ ধরে আমি কথা বলছিলাম, আরশদীপ গোনাগুনতি ম্যাচ, মোহাম্মদ শামি বহুদিন পর কামব্যাক করেছে, বহুদিন তার সার্জারির পর। সে কতটা ম্যাচ ফিট আমরা এখনো বুঝতে পারছি না, 10 ওভার করে তার থেকে কত ভালো এক্সপেক্ট করব সেটাও বুঝতে পারছি না। আর হর্ষিত রানা হালে ডেবিউ করেছে। তো এই তিনটে ফাস্ট বোলারের উপর রিলাই করছি। এই জন্যই আমি বলছিলাম যে হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড কাপে, তোর মনে আছে ওয়ার্ল্ড কাপ যখন স্টার্ট হয়েছিল 2023 ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু মোহাম্মদ শামি টিমে ছিল না, ভালো করে মনে করে দেখ। মোহাম্মদ শামি কিন্তু টিমে ছিল না, কারণ আমরা হার্দিক পান্ডিয়ার ওপরই খেলছিলাম, হার্দিক পান্ডিয়া করবে। মোহাম্মদ শামি টিমে এলোই হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পরে, হার্দিক পান্ডিয়া বেরোলো, সূর্যা কুমার টিমে এলো এবং মোহাম্মদ শামি টিমে। এই যে চেঞ্জটা হলো, এই যে মোহাম্মদ শামির ইনক্লুশনটা, তখন তিনটে ফাস্ট বোলার সেই লাগলো আমার, কারণ হার্দিকের বিকল্প এখানেও যদি হার্দিকের থেকে আমরা 10 ওভার করে এক্সপেক্ট করি প্রত্যেকটা ম্যাচে, আর মানে ভগবান না করুক, আমি তো চাইবো না কখন এরকম হোক যে হার্দিক পান্ডিয়ার একটা কিছু ইনজুরি কনসার্ন হলো,
সেক্ষেত্রে ইন্ডিয়া টিম কিন্তু পুরো দোটানায় ফেসে যাবে, না ব্যাকআপ ফাস্ট বোলার থাকবে আর নাই মানে ওই ওই পজিশনে খেলার মতো কোনো ব্যাটসম্যান থাকবে। তুই যদি হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দিস, আমি গ্যারান্টি দিচ্ছি একটাও অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান তুই দেখাতে পারবি না এই টিমটাতে। একটাও নেই যে কিনা এক্সিলারেট করতে পারবে 40 থেকে 50 ওভারটা। আমি জাদেজাকে অন্তত সেই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে রাখবো না। এক্সেপ্ট ফর শ্রেয়াস আইয়ার, আমি কারককে বলতে পারি না যে একদম আউট অ্যান্ড আউট অ্যাগ্রেসিভ প্লেয়ার। এক্সেপ্ট ফর শ্রেয়াস আইয়ার, শ্রেয়াস আইয়ারের মধ্যে একটা ক্যালিবার আছে, কিন্তু সেও নাম্বার 4-এ খেলছে, তোকে এটা দেখতে হবে। তোর কি মনে হয় এটা? দেখ, তুই যদি ইন্ডিয়া আর ইংল্যান্ডের সেকেন্ড ওডিআইটা দেখিস, তাহলে কাইন্ড অফ সেম টিমই নামতে চলেছে। সেকেন্ড ওডিআই যে টিমটা নেমেছে, শুধু একটাই পরিবর্তন হবে, সেটা হচ্ছে হার্ষিদ রানার জায়গায় আরসিব আসবে। ঠিক আছে, হুম। কাইন্ড অফ সেই টিমই প্রথম ম্যাচে খেলবে, এটা আমি তোকে বলতে পারি। যতটা আমার এক্সপিরিয়েন্স, যতটা আমার মনে হয়, যতটা আমি ক্রিকেট বুঝেছি বা ক্রিকেট দেখেছি, এই টিমটাই নামবে। একটাই চেন, হার্ষিদ রানার জায়গায় আরসিব। তুই যদি দেখিস সেখানে রোহিত শর্মা যেভাবে বোলিংটাকে করিয়েছে, 2-3টে হুম। বোলারকে দিয়ে 10 ওভার কমপ্লিট করি। ঠিক আছে, তার মধ্যে হার্ষিদ রানা ছিল, হুম। স্বামী 10 ওভার করেনি, 7 না 8 ওভার করেছে। ঠিক আছে, হুম। স্পিনাররা প্রত্যেকে ছিল যারা তোর হচ্ছে 10 ওভার করে করেছে। আচ্ছা, এক্ষেত্রে ব্যাপার হলো, তাহলে কি বলছিস যে আমার যারা 10 ওভার করে করছে, অনেকে যারা যারা হুম। 10 ওভার করেনি তাদেরকে দিয়ে করাবে। মানে ধরে নে হার্দিক পান্ডিয়াকে 6 ওভার করালো, একসাথে একটা বোলারকে আমি হুম। খেলাচ্ছি, তাকে আমি 4 ওভার করিয়ে দিলাম, হুম। 6 ওভার করিয়ে দিলাম। ঠিক আছে, যে আমার মানে সিচুয়েশন অ্যাওয়ারনেসটাকে ভালো রাখতে হবে। যে আমার শুরুর দিকে ভালো বল করবে তাকে আমি 10 ওভার তো করাচ্ছি, প্লাস যে আমার অ্যাজ আ ফিফথ বোলার বা সিক্সথ বোলার, তাদের দুজনের মধ্যে যে ভালো বল করবে তাকে আমি বেশি ওভার করিয়ে নেবো। এটাই প্ল্যান। ঠিক আছে, প্ল্যান এটাই হবে, আলাদা করে ভাবার নেই। দেখ, একটা জিনিস বলি, ইন্ডিয়া কিন্তু বোলিং অপশন রেখেছে, এমনটা নয় যে বোলিং অপশন তাদের কাছে নেই। স্পিনার আছে, ফাস্ট বোলার আছে। সমস্যাটা হচ্ছে ফাস্ট বোলারে, যে এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার নেই, যেটা সিরাজ হুম। থাকলে হতে পারতো। ইনএক্সপিরিয়েন্স। দেখ, আরদীপকে আমি ওডিআইতে একদমই এক্সপিরিয়েন্স বলবো না, ও তো ওডিআই খেলেনি, ও তো টি-20 খেলেছে। ওডিআই টি-20 আলাদা জিনিস। রাইট। তো সেক্ষেত্রে একটাই ব্যাপার, স্পিনিং এ হয়তো তোর এক্সপিরিয়েন্স আছে, বাট ফাস্ট বোলার যেটা সমস্যায় পড়বে, সেই ফাস্ট বোলার কিন্তু নেই। বাট এখানে আমি আবারও বলবো, দেখ, প্রথম 2টো ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলা, আমি কোনো টিমকেই হালকায় নিচ্ছি না। ঠিক আছে, একটাই ব্যাপার যে আর তুই ভাই কি করে স্পিন। নিবি? বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেই দিয়েছে যে এইবারে তারা হয়তো ফাইনালে রিচ করবে এবং ইন্ডিয়াও ফাইনালে উঠবে এবং এবারে তারা ইন্ডিয়াকে হারিয়ে দেবে ফাইনালে। এটা মুশফিকুর রহিমই বলেছে, তো আমরা সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে, প্রত্যেকটা টিমকে। তাহলে কি মুশফিকুর রহিম এইটা বলতে চাইছে যে তাদের যারা প্রিয় বন্ধু পাকিস্তান, তারা কোয়ালিফাই করবে না? বোধহয় এটাই বলেছে, কারণ ফাইনালে তারা আমারও মনে বলেছে হয়। ফাইনালে এবারে এবারে তারা উঠবে এবং তারা ভারতকে হারাবে, তো এর মানেটা কি যে আর ফাইনালে ভারত উঠছে? আর তাহলে তো বাংলাদেশে স্বাভাবিক উঠছে। ব্যাপার, তো সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে প্রত্যেকটা টিম। তাহলে বাংলাদেশে যারা প্রিয় বন্ধু পাকিস্তান, তারা হয়তো মানে এবারে কোয়ালিফাই করছে না বলে সে জানিয়েছে, মানে তার ইচ্ছা। সেটা তো মনে হয় যেন সে চাইছে হ্যাঁ, পাকিস্তান তো তার কোয়ালিফাই না করে। তাহলে তো সেটা তো হবে, সে যেমন তিনি যখন বলেছেন একটা লেজেন্ড ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে, তাহলে হয়তো হতেই পারে। বাট আমরা সেই সব ভাবছি না। আমরা ভাবছি ভাই বাংলাদেশকে আমাদের হারাতে হবে, আমরা কোনো টিমকে হালকায় নিই না। দেখ, আমরা 2টো ওয়ার্ল্ড কাপ জিতেছি 50 ওভার, 2টো টি-20 জিতেছি। ঠিক আছে, হয়তো একটা যেটা অধরা ট্রফি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটা এখনো জিততে পারিনি, 2 বছরই হয়েছে। সেটা হয়তো আশা করি পরের বছরে জিতে যাব। হুম। ঠিক আছে, আর আমরা এত বড় অ্যাচিভমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আমরা যারা কিছু জেতেনি এখনো পর্যন্ত, হুম। তোর ক্রিকেটে অনেক দিন ধরে এলো, মানে তাদের থেকে ভালো পারফরমেন্স হয়তো আফগানিস্তানও করে ফেলেছে। ঠিক আছে, তো হুম। হুম। তারা, তাও আমরা সেই সব টিমকে রেসপেক্ট করি এবং সেই সব টিমকে সম্মান জানাই, এবং তাদের কোনো মতেই হালকায় নিই না। এটাই হয়তো আমাদের ইন্ডিয়ার কালচার, এটাই হয়তো আমাদের ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান ক্রিকেট বিসিসিআই যারা বলে যে আমরা ডমিনেট করছি ক্রিকেটকে, সেটাই ব্যাপার। তো আমি একদমই বলবো না যে বাংলাদেশ সহজ টিম। বাংলাদেশ অনেকটাই কঠিন টিম, তাদের মধ্যে কোয়ালিটি প্লেয়ার আছে, শান্ত আছে, ভালো ভালো প্লেয়ার আছে। হয়তো তাদের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান প্লেয়ার সাকিব আল হাসান, তিনি নেই সামহাউ, তাকে আমরা মিস করব। কিন্তু দেখা যাক কি হয়। 20 তারিখ, না 20 তারিখ খেলা।
হুম। আর তুই যদি ইন্ডিয়া টিমের দিকে ব্যাক করিস, কারণ আমাদের ফোকাস ইন্ডিয়াই টিম, তো হ্যাঁ, ইন্ডিয়া টিমের দিকে যদি তুই ব্যাক করিস, ইন্ডিয়া টিমের কি মনে হচ্ছে, কেমন কি চান্স হতে পারে? এই টিমটাকে কনসিডার, এই টিমটাকে দেখে তোর কেমন কি চান্স হতে পারে? আর তুই যদি প্লেইং 11 সিলেক্ট করিস, যেটা নিয়ে তুই স্টার্ট করতে চাস চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেইন, তোরটা কেমন হবে? দেখ তুই যদি প্রথম প্রশ্নটা বলি ইন্ডিয়ার কতটা চান্স আছে কি আছে, আমি দেখি ইন্ডিয়া এবারে চ্যাম্পিয়নশিপে জিতেছে। আচ্ছা। ঠিক আছে, যদি নিজেদের দিনে যদি বিরাট কোহলি ফর্মে ফেরে, বিরাট কোহলির ওপরেই সবকিছু ডিপেন্ড করছে। বিরাট কোহলি আর হুম। হার্দিক পান্ডিয়া এরা দুজন যদি ভালো হুম। খেলে, তাহলে ইন্ডিয়া ফাইনাল খেলছে, জিতবে পরে কথা, সরি জেতাটা একটু বেশি হয়ে গেল কারণ একটা ম্যাচে, আর ইন্ডিয়া ফাইনাল খেলছে। হুম। ঠিক আছে, এবার ফাইনালে যা খুশি হতে পারে, বাট ইন্ডিয়া ফাইনাল খেলছে। কারণ বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড এই দুটো টিমের যা, তিনটে টিমের যা কন্ডিশন এখন, হয়তো নিউজিল্যান্ড কিছুটা আমাদের বেগ দিতে পারে। পাকিস্তান আমি জানি না, আমি সেরকম খেলা ফলো করিনি পাকিস্তানে, বাট হিসাব মতো আমাদেরকে আগে যদি গ্রুপ স্টেজে তিনটে ম্যাচই জিততে হবে। ঠিক আছে, তিনটে ম্যাচ জিতে কোয়ালিফাই করবো, দেন অপোনেন্টে যে টিম গুলো, যদি অস্ট্রেলিয়ার টিম দেখিস, কোনো হুম। প্লেয়ার যারা বোলার, যাদের ফার্স্ট চয়েস বোলার কেউ খেলছে না, না স্টার্ক, না হুম। কামিন্স, না হেজেলু। ব্যাটসম্যানের দিক থেকে না, স্টয়নিস টোটালি রিটায়ার নেই। করে গেছে। ঠিক আছে, হুম। তো সেক্ষেত্রে ভাই মিচেল মার্সও নেই। তাদের যে ওডিআই ওয়ার্ল্ড কাপের যে টিম, তার হয়তো 70% প্লেয়ারই নেই। তো সেই তুলনায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের আমরা অবস্থা দেখলাম, ইংল্যান্ডের ঘরের মাঠে, আমাদের ঘরের মাঠে কি করেছে ইংল্যান্ড। হুম। তারপরে থাকলো সাউথ আফ্রিকা। তুই বলতে পারিস সাউথ আফ্রিকা কোয়ালিটি টিম, সাউথ আফ্রিকা ভালো টিম, শুধু চোকার্সের একটা দাগ পড়ে গেছে। বাদ বাকি তুই যদি বলিস, আমি ইন্ডিয়ার অনেকটা ভালো চান্স দেখছি, এবং ইন্ডিয়া যদি প্লেইং 11 হয় আমার মতে, সেটা অবশ্যই আমারটা তোরটা সবারটাই মিলবে। আমার হচ্ছে শুরুতে থাকবে আমার রোহিত শর্মা, গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা 8 নম্বর, 9 শামি, 10 আর্শদীপ, 11 কুলদীপ যাদব। এই না, স্কোয়াডটাই তুই প্রথম ম্যাচে তুই খেলবে। বরুণকে দিয়ে এবং স্টার্ট করাবি আশা না। রাখছি, দেখ বরুণকে দিয়ে স্টার্ট করাবে না, কারণ বরুণকে কার জায়গায় স্টার্ট করা হচ্ছে? তুই আমায় বল বরুণকে কার তা জায়গায় স্টার্ট করা হোক? এই এবার টিমটা যেটা এই করছে। জায়গাটায় আমি তোকে একটা, এই জায়গাটায় আমি তোকে একটা কথা বলি। জাদেজা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, আকসার লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, কুলদীপ যাদবও লেফট আর্ম চায়নাম্যান স্পিনার। তো কখনো যদি লেফট হ্যান্ডার একসাথে দুটো তিনটে পিচে চলে আসে, তখন ইন্ডিয়ার কিন্তু স্পিনিং নিয়েও একটা প্রবলেম হতে পারে। সেই ভেরিয়েশনটার জন্য আমি বলছিলাম যে যদি দুটো লেফট আর্ম বোলার খেলে, তাহলে আমরা বরুণ চক্রবর্তীকে একটা অ্যাজ অফ স্পিনার খেলাতে পারি, এটা যদি এটা সিচুয়েশন কনসিডার ম্যাটার করে। করতে তুই দেখ পারি। না, তুই জাদেজাকে কি বাদ দিতে পারবি? জাদেজা এত সুন্দর বল করলো, জাদেজা তো ভালো বল করেছে না এই হিসেবে তো দেখতে এটাই গেলে। হচ্ছে এটাই হচ্ছে ফ্যাক্টর, এটাই হচ্ছে ফ্যাক্টর কি জাদেজা আর অক্ষর প্যাটেল, এই দুটো প্লেয়ার নিজেদের অ্যাকচুয়ালি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট প্লেয়ার, মানে কিন্তু দুজনেই যখন টিম ইন্ডিয়ায় খেলছে, তখন একটা সমস্যা আসে কি অন্য প্লেয়ার কার, মানে কোন জায়গাটা তারা দুজনে একসাথে যখন খেলছে। 5 নম্বরে দেখ ওই জন্য অক্ষরকে জাদেজা আমার যদি মনে হয় বসে ওই যায়, জন্যই তোলা হয়েছে। জাদেজা যদি হ্যাঁ। বসে, তাহলে আমার একটা ব্যাটসম্যান কম হয়ে যাচ্ছে না? আর রবি হ্যাঁ, সেটা শাস্ত্রী ঠিক। আসার পরে তো ইন্ডিয়ার প্লেয়ারদের ম্যানেজমেন্টের মাথায় ঢুকিয়েই দিয়েছে যে আমার 11 অব্দি ব্যাট করা প্লেয়ার চাই। কিন্তু তাই না? তাহলে আমার ওই মনে হয় সিচুয়েশনে এই যদি যে সত্যি মাইন্ডসেট, বলছি মানে ব্যাটিং চলে আসে, তাহলে ট্রফি জেতার আশা ছেড়ে দে। ওই সিচুয়েশনে যদি নিয়মিত 30 ওভারের ভিতরে ব্যাটিং চলে আসে, তাহলে ট্রফি আর অন্তত যাই জিতি, ট্রফিটা আর পাবো না। সেটাই বলছে। সেটাই। এবারে তুই বল তোর টপ ফাইনালিস্ট কে হবে? যদি ভারতকে আমরা ধরে নিই, ভারত একটা ফাইনালিস্ট, আর কে হবে ভারতের ফাইনালিস্ট, ভারতের বিপক্ষে খেলবে এরকম ফাইনালিস্ট কে হতে পারে? অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ, বাংলাদেশকে আমরা একটা স্ট্রং কন্টেন্ডার ধরছি, অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ। দেখ প্রথম ম্যাচগুলো দেখি, এখন তো বলাই যেতে পারে এ আমার হবে, এ আমার হবে। যতক্ষণ না প্রথম সবার ম্যাচ দেখছি, তখন কিছু বলা যাচ্ছে না। একটা ঠিক আছে, প্রেডিকশন। প্রথম ম্যাচ দেখি দেখি। দেখ একটা জিনিস তোকে বলি আমি,
অস্ট্রেলিয়ায় কিন্তু স্টিভ স্মিথ অ্যাজ আ ক্যাপ্টেন ফিরে এসেছে, যেহেতু প্যাট কামিন্স চোট। ঠিক আছে? স্টিভ স্মিথ অ্যাজ আ ক্যাপ্টেন কি করতে পারে আমরা জানি। রাইজিং পুনে সুপার জায়ান্টকে ফাইনালে তুলে দিয়েছিল। তাছাড়াও স্টিভ স্মিথ বর্ডার গাভাস্কার ট্রফিতে 2017-তে ওই ইন্ডিয়ার টিম এরম বড় বড় হাতে স্পিন ঘুরছে সেখানে প্রায় কাঁটায় টক্কর দিয়ে দিয়েছিল, লাস্ট ম্যাচ অব্দি গেছিল, ঠিক আছে? তাই আমি আগে প্রথম ম্যাচ দেখি অস্ট্রেলিয়ার, দেন আমি দেখবো যে কারা এবারে ফাইনাল খেলছে। এমনকি ইন্ডিয়াও যে বলবো না, ইন্ডিয়াও দেখ গ্রুপ স্টেজ থেকে ইন্ডিয়া বেরিয়েও যেতে পারে। ধর বাংলাদেশ পাকিস্তান অসাধারণ ক্রিকেট খেললো, এটা দিনের ব্যাপার না ভাই, যে দিনে যে ভালো খেলবে সেই বেটার করুন, ঠিক আছে? আর এইটা তো হয়েছে, Right. ইন্ডিয়া তো হেরেছে 2007-এ, তো এই বাংলাদেশের কাছেই হেরে বাড়ি ফিরে চলে এসেছিল। এটাই বলছি, দেখি প্রথম ম্যাচ, দেন দেখা যাবে। বা যদি বলি যে হ্যাঁ নাম বিরাট অনুযায়ী, কোহলি তাহলে তো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়াকেই আমি দেখছি, বা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া জায়গা সাউথ আফ্রিকা, এই দুটো টিমকেই দেখছি। বিরাট কোহলি আর রোহিত শর্মা, কি এক্সপেক্ট করবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে? রোহিত শর্মা কিন্তু ফর্মে ফিরেছে, বিরাট কোহলিও খানিকটা ফর্মে ফিরেছে, 50 করেছে লাস্ট ম্যাচটাতে। তো কি এক্সপেক্ট করবি? বিরাট কোহলি কি সেই সেই প্রাইমটা পাবে 2023-এর মতো? দেখ, তুই যদি দেখিস দুটো ওয়ার্ল্ড কাপ হয়েছে, 2019 রোহিত শর্মা খেলেছে, 2023 বিরাট কোহলি খেলেছে। দুবারই আমরা ওয়ার্ল্ড কাপ পাইনি। ওয়ার্ল্ড কাপ পেতে গেলে কি করতে হবে? দুটো প্লেয়ারকে খেলতে হবে। 2013 Right. চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো প্লেয়ার খেলেছিল, রোহিত শর্মাও খেলেছিল, বিরাট কোহলিও খেলেছিল, 3 নম্বর প্লেয়ার ছিল শিখর ধাওয়ান। তাই এখানে জিততে গেলে অবশ্যই গিল, রোহিত আর বিরাট, তিনজনকেই চলতে হবে। তিনজনের মধ্যে যে কোনো একটা প্লেয়ার চললে হবে না ভাই। যদি বিরাট কোহলির আমরা বলি বিরাট কোহলি 100 করুক 100 করুক 100 করুক, হবে না। 2023-এর মতনই রেজাল্ট হবে। তাই আমি চাই তিনজনই ভালো করে। ডেফিনেটলি। সো আমাদের এই আনফিল্টার্ড আলোচনা এখানেই আমরা শেষ করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অবশ্যই অবশ্যই আমরা সকলে এক্সাইটেড। সপ্তাহ পেরোলেই চ্যাম্পিয়ন্স ট্রফি স্টার্ট হচ্ছে। প্রথম ম্যাচই ভারত বনাম বাংলাদেশ, সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্টার্ট হচ্ছে। অনেক চ্যানেলে আপনারা নিয়মিত আপডেট পাবেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছু লাইভ হবে তো না? একদমই তাই। ইন্ডিয়ার যে কটা খেলা হবে প্রত্যেক কটা খেলা আমার চ্যানেলে চলে আসবেন, রাতে লাইভ হচ্ছে। এবং এই চ্যানেলে বিভিন্ন যে কন্ট্রোভার্সিয়াল যে টপিক বা বিভিন্ন যে দোষ গুণ কোথায় কোথায় ফাঁক রয়ে গেল, সেই ব্যাপার নিয়ে আমরা অবশ্যই সমস্ত লাইভে আলোচনা করব। তো অবশ্যই যখন আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, ইনস্ট্যান্ট লাইভ জয়েন করতে অয়নের চ্যানেলে যেতে পারেন। লাইভ ছাড়াও ওর ভিডিও দেবে ডেফিনেটলি, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি একটা বড় ইভেন্ট, আইসিসি ইভেন্ট। আর আমি অন্তত মনে করি, অনেক প্লেয়ারও মনে করে যে ওয়ার্ল্ড কাপের থেকেও এই ফরম্যাটটা কঠিন। কারণ এর ট্রফির ভ্যালু কম হতে পারে, বাট ফরম্যাটটা কঠিন, কারণ এখানে পা ফিসলানোর জায়গা নেই। পা একবার ফিসলানো মানে এখানে তুমি টুর্নামেন্ট থেকে বাইরে। সো আমরা কিন্তু লেগে থাকবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির এই টিম নিয়ে, স্কোয়াড নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে, ক্রিকেট রিলেটেড কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অয়ন ভাইবস 111 অয়নের চ্যানেল, ওখানে অবশ্যই তোমরা ভিজিট করো। ক্রিকেট ছাড়াও ফুটবল, ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু নিয়মিত ভিডিও এবং আপডেট আসে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি স্পেশাল কিন্তু ওখানে লাইভ স্ট্রিম আসবে। তো এই বলে আমি ভিডিওটা শেষ করব। ধন্যবাদ।